তো বন্ধুরা, আমি ফিরে এলাম আমার চ্যানেল পাহাড়িয়াতে। তো আজকে আমি তোমাদের জিএসটির একটা নতুন রুল ইন্ট্রোডিউসড হয়েছে রিগার্ডিং রেসিডেন্সিয়াল প্রপার্টি। এখন থেকে কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টিতে জিএসটি লাগবে। তো এই রুলটা কিন্তু 18 জুলাই 2022 থেকে ইন্ট্রোডিউসড হয়েছে। তো এইটা নিয়ে কিন্তু আজকে আমি ডিটেলসে আলোচনা করব। তো এতদিন অবধি আমরা কি জানতাম যে রেসিডেন্সিয়াল প্রপার্টিতে কোনো জিএসটি লাগতো না, কিন্তু ফ্রম 18 জুলাই নতুন যে রুলটা সেই অনুযায়ী কিন্তু এখন রেসিডেন্সিয়াল প্রপার্টিতেও জিএসটি চার্জ হবে। তো রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে দুটো কন্ডিশন আছে। একটা তো প্রপার্টিটাকে রেসিডেন্সিয়াল হতে হবে, আর একটা যে টেনেন্ট সে যদি জিএসটি রেজিস্টার্ড হয় তবেই কিন্তু টেনেন্টকে এখানে রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে জিএসটি ডাইরেক্ট গভর্নমেন্টকে পে করতে হচ্ছে অ্যাট দ্য রেট অফ 18%। তাহলে এখানে কিন্তু ল্যান্ডলর্ডের জিএসটি রেজিস্ট্রেশন স্টেটাসটা ইমেটেরিয়াল। ল্যান্ডলর্ড জিএসটি রেজিস্টার্ড হোক বা না হোক, টেনেন্ট যদি জিএসটি রেজিস্টার্ড হয় আর প্রপার্টি যদি রেসিডেন্সিয়াল হয়, সেক্ষেত্রে কিন্তু টেনেন্টকেই জিএসটি দিতে হবে অ্যাট দ্য রেট অফ 18% আন্ডার রিভার্স চার্জ মেকানিজম। তো যারা জিএসটির ব্যাপারে একদমই আননোন, আমি বলে দিই জিএসটি কাদের কাদের রেজিস্ট্রেশনের দরকার হয়। যে কোনো বিজনেস পারসন বা প্রফেশনাল যাদের ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন আছে তাদের কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়। সেটা কিন্তু একটা টার্নওভার বা একটা ইনকামের একটা লিমিট আছে এখানে, তার উপরে হলে কিন্তু জিএসটি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি হয়ে যায়। সেল অফ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু যদি অ্যানুয়াল ইনকাম যদি তোমার 20 লাখসের উপরে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রফেশনালস বা যারা সেল অফ সার্ভিসের সাথে যুক্ত সেক্ষেত্রে কিন্তু তাদের জিএসটি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। আর তার নিচে হলে জিএসটি রেজিস্ট্রেশনটা তোমার কাছে কিন্তু অপশনাল হয়ে যাচ্ছে। আর যারা সেল অফ গুডসের সাথে যুক্ত আছে বা যারা ম্যানুফ্যাকচারার, তাদের ক্ষেত্রে কিন্তু যদি তোমার অ্যানুয়াল টার্নওভার 40 লাখসের ওপরে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে জিএসটি রেজিস্ট্রেশন করতেই হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। আর যদি তার নিচে হয় তাহলে কিন্তু সেটা তোমার কাছে অপশনাল। তাহলে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি কোনো বিজনেস পারসন হও অথবা তুমি যদি কোনো প্রফেশনাল হও, তোমার ইনকাম ফ্রম বিজনেস অথবা যদি প্রফেশন থাকে, সেক্ষেত্রে তুমি যদি জিএসটি রেজিস্টার্ড হও, টেনেন্ট হও, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকো, তোমাকেই কিন্তু সরকারকে, গভর্নমেন্টকে জিএসটি পে করতে হবে অ্যাট দ্য রেট অফ 18% আন্ডার রিভার্স চার্জ মেকানিজম। এখানে যদি যে ল্যান্ডলর্ড সে জিএসটি রেজিস্টার্ড হোক বা না হোক, দ্যাট ইজ টোটালি ইমেটেরিয়াল। তুমি যদি জিএসটি রেজিস্টার্ড হও, মানে টেনেন্ট যদি জিএসটি রেজিস্টার্ড হয় অ্যান্ড প্রপার্টিটা যদি রেসিডেন্সিয়াল হয়, সেক্ষেত্রে কিন্তু টেনেন্টকে আন্ডার রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে গভর্নমেন্টকে জিএসটি পে করতে হবে। এটাই কিন্তু নতুন নিয়ম। From 18th July 2022, a tenant who is registered will become liable to GST on renting for residential purpose under the reverse charge mechanism at the rate of 18%. তো এর মানে হলো ফ্রম 18 জুলাই 2022 থেকে রেসিডেন্সিয়াল প্রপার্টিও কিন্তু জিএসটির আন্ডারে চলে এলো। রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে যদি টেনেন্ট জিএসটি রেজিস্টার্ড হয়, তবে সেক্ষেত্রে টেনেন্টকে কিন্তু আন্ডার রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে জিএসটি ডাইরেক্ট গভর্নমেন্টকে পে করতে হবে অ্যাট দ্য রেট অফ 18%। এখানে কিন্তু ল্যান্ডলর্ডের জিএসটি রেজিস্ট্রেশন স্টেটাসটা ইমেটেরিয়াল। ল্যান্ডলর্ড জিএসটি রেজিস্টার্ড হোক বা না হোক, এখানে টেনেন্ট যদি জিএসটি রেজিস্টার্ড হয়, তবে ফর দ্য রেসিডেন্সিয়াল প্রপার্টি তাকে কিন্তু জিএসটি গভর্নমেন্টকে পে করতে হবে আন্ডার আরসিএম বা রিভার্স চার্জ মেকানিজম। তো এতদিন অবধি রেসিডেন্সিয়াল প্রপার্টি কিন্তু জিএসটির আন্ডারে ছিল না, এবার থেকে চলে এলো। হু আর এলিজিবল ফর জিএসটি রেজিস্ট্রেশন? Individuals having proprietorship business, HUF having family business companies, farm, LLPs and AOP, BOI, any corporation or government company, body corporate, incorporated under laws of a foreign country, cooperative societies, local authorities, government, trust and professionals
ক্যান গেট জিএসটি রেজিস্ট্রেশন। তাহলে এর মানে হলো যে কোনো বিজনেস পারসন বা যে কোনো প্রফেশনালস যাদের ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন আছে তারা কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু কোনো স্যালারিড পারসন কিন্তু জিএসটি রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল নয়, কেন কি তার কিন্তু কোনো ইনকাম ফ্রম বিজনেস অথবা প্রফেশন কিন্তু নেই। জিএসটি রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি নয়, তার জন্যে কিন্তু কতগুলো কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে। যারা ম্যানুফ্যাকচারার কিংবা ট্রেডার কিংবা সাপ্লায়ার অফ গুডস তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানুয়াল টার্নওভার যদি 40 লাখসের ওপরে হয় সেক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর দ্যাট বিজনেস। কিছু স্পেশাল ক্যাটাগরিজ অফ স্টেটস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্নওভার লিমিটটা 20 lakhs। অ্যানুয়াল টার্নওভার লিমিট ফর সেল অফ সার্ভিস ফর জিএসটি রেজিস্ট্রেশন। তো যেসব বিজনেসম্যান বা যেসব প্রফেশনালরা সেল অফ সার্ভিসের সাথে যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যানুয়াল ইনকাম ফ্রম বিজনেস যদি 20 লাখসের ওপরে হয় সেক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি। আর কিছু স্পেশাল ক্যাটাগরিজ অফ স্টেটস এখানেও আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই লিমিটটা 10 lakhs। তো এখন সিচুয়েশানটা হলো রেসিডেন্সিয়াল প্রপার্টি গিভেন অন রেন্ট ফর রেসিডেন্সিয়াল পারপাস। তো সিনারিও 1-তে দেখো কন্ডিশনগুলো কী আছে। এখানে ল্যান্ডলর্ড হচ্ছে আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্টও আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি। সেক্ষেত্রে কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কোনো জিএসটি কাউকেই চার্জ করতে হবে না বা কাউকেই পে করতে হবে না। আর যেহেতু জিএসটির কোনো ব্যাপারই আসছে না সেহেতু কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসিরও কোনো ব্যাপারই এখানে আসছে না, সেজন্য আমি নট অ্যাপ্লিকেবল লিখে রেখে দিয়েছি। সিনারিও 2-তে কিন্তু ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি হলেও টেনেন্ট কিন্তু রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তো নতুন যে রুলটা ইন্ট্রোডিউসড হয়েছিল তাতে কিন্তু বলা হয়েছিল যে রেসিডেন্সিয়াল প্রপার্টিকেও জিএসটির আন্ডারে আনা হচ্ছে এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু যদি টেনেন্ট রেজিস্টার্ড হয় তবেই কিন্তু সে জিএসটি পে করবে, মানে টেনেন্টকেই জিএসটি পে করতে হবে রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে ডাইরেক্টলি গভর্নমেন্টকে। তাহলে পয়েন্ট নাম্বার 2-তে আমাদের কিন্তু কেসটা মিলে যাচ্ছে। এখানে টেনেন্ট রেজিস্টার্ড আন্ডার জিএসটি, প্রপার্টিটাও রেসিডেন্সিয়াল, সেক্ষেত্রে কিন্তু টেনেন্টকে রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে জিএসটি গভর্নমেন্টকে পে করতে হচ্ছে। আর এখানে কিন্তু টেনেন্ট কোনো রকমের আইটিসি ক্লেম করতে পারবে না, কেন কি সে ইউজ করছে বাড়িটা কিন্তু ফর পার্সোনাল পারপাস, নট ফর এনহ্যান্সমেন্ট অফ হিজ বিজনেস। তো সেক্ষেত্রে টেনেন্ট কিন্তু আইটিসি ক্লেম করতে পারছে না। তাহলে একটা জিনিস কিন্তু বোঝা গেল, নতুন যে রুলটা ইন্ট্রোডিউসড হয়েছে জিএসটি অন রেন্ট অফ রেসিডেন্সিয়াল প্রপার্টি, সেখানে কিন্তু ল্যান্ডলর্ডের জিএসটি রেজিস্ট্রেশন স্টেটাসটা ইমেটেরিয়াল, টেনেন্টের জিএসটি রেজিস্ট্রেশন স্টেটাসটাই কিন্তু এখানে ম্যাটার করছে। টেনেন্ট যদি জিএসটি রেজিস্টার্ড হয় সেক্ষেত্রে কিন্তু তাকেই জিএসটি পে করতে হবে আন্ডার রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে ডাইরেক্টলি গভর্নমেন্টকে, এবং তাকেই জিএসটি বিল কিন্তু রেজ করতে হচ্ছে। তো নেক্সট পয়েন্ট নাম্বার 3-তে এসো। এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, আর প্রপার্টি রেসিডেন্সিয়াল গিভেন অন রেন্ট ফর রেসিডেন্সিয়াল পারপাস। এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড হলেও টেনেন্ট যেহেতু আনরেজিস্টার্ড সেহেতু কিন্তু এখানে নিউ রুল যেটা এসেছে তার কিন্তু একটা কন্ডিশন মিলছে না, টেনেন্ট আনরেজিস্টার্ড। তো সেক্ষেত্রে কিন্তু টেনেন্টকে কোনো রকমের কিন্তু জিএসটি পে করতে হচ্ছে না গভর্নমেন্টকে। ল্যান্ডলর্ড এখানে রেজিস্টার্ড হলেও যেহেতু প্রপার্টিটা রেসিডেন্সিয়াল সেহেতু কিন্তু ল্যান্ডলর্ডকে জিএসটি পে করতে হবে না। তো এখানে সেক্ষেত্রে সেই জন্য আমি কিন্তু নট অ্যাপ্লিকেবল বলে লিখে রেখে দিয়েছি। আর যেহেতু জিএসটির কোনো ব্যাপার আসছে না সেহেতু ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসিরও কোনো ব্যাপার আসছে না, আমি ওই জন্য নট অ্যাপ্লিকেবল বলে লিখে রেখেছি। পয়েন্ট নাম্বার 4-এ এসো। এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট ও রেজিস্টার্ড আন্ডার জিএসটি, প্রপার্টি রেসিডেন্সিয়াল গিভেন অন রেন্ট ফর রেসিডেন্সিয়াল পারপাস। তো এখানে যে নিউ রুলটা ইন্ট্রোডিউসড হয়েছে তার কন্ডিশন দুটোই মিলে যাচ্ছে, টেনেন্টও রেজিস্টার্ড আন্ডার জিএসটি, প্রপার্টিটাও রেসিডেন্সিয়াল। এখানে কিন্তু টেনেন্টকে
রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে জিএসটি গভর্নমেন্টকে ডাইরেক্টলি পে করতে হবে। আর টেনেন্ট কিন্তু এখানে আইটিসি ক্লেম করতে পারবে না, কেন কি সে পার্সোনাল ইউজের জন্য রেন্টেড হাউস ইউজ করছে, নট ফর এনহ্যান্সমেন্ট অফ ইস বিজনেস, রেসিডেন্সিয়াল পারপাসে সে ইউজ করছে। তো পয়েন্ট নাম্বার 5 আর 6-এ টেনেন্ট কিন্তু এখানে কম্পোজিট ডিলার। তো কম্পোজিট ডিলার কারা? যাদের অ্যানুয়াল টার্নওভার 1.5 ক্রোসের নিচে, মানে যারা স্মল বিজনেসম্যান। তো তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট একটা লোয়ার রেটে জিএসটি পে করার তাদেরকে কিন্তু একটা ফেসিলিটি বা বেনিফিট তাদেরকে কিন্তু দিয়েছে। কম্পোজিট ডিলারে জিএসটি রেট হচ্ছে 1 to 6%, সেটা কিন্তু ডিপেন্ড করে। আর কম্পোজিট ডিলার কিন্তু রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তো এখানে তাহলে টেনেন্ট কিন্তু রেজিস্টার্ড আন্ডার জিএসটি বলে আমরা ধরে নিচ্ছি। তো যেহেতু এখানে কন্ডিশন দুটোই মিলে যাচ্ছে, প্রপার্টি রেসিডেন্সিয়াল গিভেন অন রেন্ট ফর রেসিডেন্সিয়াল পারপাস, আর টেনেন্ট যেহেতু রেজিস্টার্ড আন্ডার জিএসটি কম্পোজিট ডিলার হলেও, সেক্ষেত্রে কিন্তু টেনেন্টকে রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে লোয়ার রেটে জিএসটি গভর্নমেন্টকে পে করতে হবে। কিন্তু কম্পোজিট ডিলারদের আইটিসি ক্লেম করার কিন্তু কোনো রকমের ফেসিলিটি গভর্নমেন্ট দেয়নি। কারণ কি, তারা জিএসটিটাই কিন্তু ডিসকাউন্টেড রেটে তারা যেহেতু পে করছে, সেহেতু তাদেরকে আবার ফার্দার কোনো রকমের কিন্তু বেনিফিট গভর্নমেন্ট দেয়নি। সেজন্যে কম্পোজিট ডিলার আর নট অ্যালাউড টু ক্লেম এনি আইটিসি। তো তাহলে পয়েন্ট নাম্বার 5 আর 6 একই, যেহেতু টেনেন্ট এখানে রেজিস্টার্ড কম্পোজিট ডিলার, সেহেতু টেনেন্টকে কিন্তু রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে লোয়ার রেটে গভর্নমেন্টকে জিএসটি পে করতে হচ্ছে। আর কম্পোজিট ডিলার কিন্তু আইটিসি ক্লেম করতে পারবে না, কারণ কি তারা অ্যালাউড নয় আইটিসি ক্লেম করার জন্যে। তো এইবার চলে এসো নেক্সট সিচুয়েশন। এখানে রেসিডেন্সিয়াল প্রপার্টি গিভেন অন রেন্ট ফর কমার্শিয়াল পারপাস। তো কেস নাম্বার যেটা 1, সেখানে ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড, টেনেন্ট আনরেজিস্টার্ড। তাহলে এখানে কিন্তু কেউই যেহেতু জিএসটি রেজিস্টার্ড নয়, সেহেতু এখানে কিন্তু জিএসটি প্রশ্ন উঠছে না, নট অ্যাপ্লিকেবল। তো ইনপুট ট্যাক্স ক্রেডিটেরও কিন্তু কোনো ব্যাপার এখানে নেই, সেহেতু আমি নট অ্যাপ্লিকেবল বলে লিখে রেখে দিয়েছি। কেস নাম্বার 2-তে কিন্তু এখানে ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড হলেও এখানে টেনেন্ট রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তাহলে এখানেও কিন্তু যেহেতু প্রপার্টিটা রেসিডেন্সিয়াল, টেনেন্ট রেজিস্টার্ড আন্ডার জিএসটি, দুটো কন্ডিশনে মিলে যাচ্ছে নিউ রুলের। সেক্ষেত্রে এখানে টেনেন্টকে কিন্তু রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে গভর্নমেন্টকে জিএসটি পে করতে হবে। আর যেহেতু এখানে কমার্শিয়াল পারপাসের জন্যে টেনেন্ট ইউজ করেছে প্রপার্টিটা, সেহেতু কিন্তু টেনেন্ট আইটিসি ক্লেম করতে পারে, কেন কি তার এক্সপেন্সটা ফর এনহ্যান্সমেন্ট অফ বিজনেস। পয়েন্ট নাম্বার 3-তে এসো। এখানে কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টি গিভেন অন রেন্ট ফর কমার্শিয়াল পারপাস, ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি। তাহলে এখানে কিন্তু যে নিউ রুল, তার কন্ডিশন দুটোর মধ্যে একটা মিলছে না। প্রপার্টি রেসিডেন্সিয়াল হলেও কিন্তু টেনেন্ট যেহেতু আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, সেক্ষেত্রে এখানে কিন্তু টেনেন্টকে কোনো জিএসটি পে করতে হবে না। আর এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড হলেও সেটা কিন্তু ইমেটেরিয়াল, কেন কি এখানে প্রপার্টিটা রেসিডেন্সিয়াল। তো রেসিডেন্সিয়াল প্রপার্টিটার ক্ষেত্রে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড কি আনরেজিস্টার্ড সেটা কিন্তু ইমেটেরিয়াল। এখানে টেনেন্ট রেজিস্টার্ড হলেই তবেই কিন্তু টেনেন্টকে জিএসটি পে করতে হবে আন্ডার রিভার্স চার্জ মেকানিজমে। তো সেক্ষেত্রে এখানে ল্যান্ডলর্ডেরও কিন্তু কোনো রকমের জিএসটি প্রশ্ন উঠছে না, সেহেতু আমি এখানে কিন্তু লিখে রেখেছি নট অ্যাপ্লিকেবল। আইটিসিরও কিন্তু কোনো প্রশ্ন উঠছে না এখানে। পয়েন্ট নাম্বার 4-এ এখানে কিন্তু দুজনেই রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তো সেক্ষেত্রে যেহেতু টেনেন্ট রেজিস্টার্ড আন্ডার জিএসটি, সেই জন্যে কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে টেনেন্টকে রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে জিএসটি পে করতে হবে ডাইরেক্টলি গভর্নমেন্টকে। আর টেনেন্ট কিন্তু এখানে আইটিসি ক্লেম করতে পারে, যেহেতু সে ইউজ করেছে হাউসটা ফর কমার্শিয়াল পারপাস, ফর এনহ্যান্সমেন্ট অফ হিজ বিজনেস। এবার কেস নাম্বার 5 চলে এসো। এখানে ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড, টেনেন্ট কিন্তু কম্পোজিট ডিলার। তো আমি আগেই বলেছি কম্পোজিট ডিলার কিন্তু রেজিস্টার্ড টেনেন্ট হিসেবেই কিন্তু এখানে অ্যাক্ট করবে।
তো যেহেতু এখানে টেনেন্ট রেজিস্টার্ড পয়েন্ট নাম্বার 5, 6 দুটোতেই, এখানে ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড কি রেজিস্টার্ড দ্যাট ইজ ইমেটেরিয়াল, এখানে কিন্তু টেনেন্টকে পয়েন্ট নাম্বার 5 আর 6-এ কিন্তু এখানে জিএসটি রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে অ্যাট লোয়ার রেটে কিন্তু গভর্নমেন্টকে পে করতে হচ্ছে। আর কম্পোজিট ডিলার কিন্তু কোন রকমের আইটিসি ক্লেম করতে পারে না, আমি আগেই বলেছি। এখানে কমার্শিয়াল পারপাসে সে ইউজ করলেও কিন্তু টেনেন্ট এখানে আইটিসি ইউজ করতে পারবে না। তো এবারে নেক্সট যে সিচুয়েশান সেটা হচ্ছে কমার্শিয়াল প্রপার্টি গিভেন অন রেন্ট ফর রেসিডেন্সিয়াল পারপাস। তাহলে এখানে প্রপার্টি স্টেটাসটা কিন্তু বদলে গেল, এখানে কিন্তু কমার্শিয়াল প্রপার্টি হয়ে গেল, এতক্ষণ রেসিডেন্সিয়াল প্রপার্টি ছিল। তো প্রপার্টি স্ট্যাটাস যদি কমার্শিয়াল হয়ে যায় তখন কিন্তু আর টেনেন্টের জিএসটি দেওয়ার কোনো ব্যাপার থাকে না। এখানে কিন্তু ল্যান্ডলর্ডের স্ট্যাটাস অনুযায়ী এটা ঠিক হয় যে সে জিএসটি দেবে কি না। তো এখানে ল্যান্ডলর্ড কিন্তু আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি কেস নাম্বার 1-এ, টেনেন্টও আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, তাহলে কিন্তু এখানে জিএসটির কোনো প্রশ্নই উঠছে না, আর ইনপুট ট্যাক্স ক্রেডিটেরও কোনো ব্যাপার এখানে আসছে না। পয়েন্ট নাম্বার 2-তেও কিন্তু ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট রেজিস্টার্ড আন্ডার জিএসটি, কিন্তু এখানে টেনেন্টের স্ট্যাটাসটা ইমেটেরিয়াল, এখানে ল্যান্ডলর্ডের স্ট্যাটাসটাই মেন, যেহেতু প্রপার্টিটা কিন্তু কমার্শিয়াল। তো এখানেও কিন্তু জিএসটির কোনো প্রশ্ন উঠছে না, যেহেতু ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড, আর ইনপুট ট্যাক্স ক্রেডিটেরও কোনো ব্যাপার আসছে না। এবার পয়েন্ট নাম্বার 3-তে চলে এসো। এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, প্রপার্টি কমার্শিয়াল গিভেন অন রেন্ট ফর রেসিডেন্সিয়াল পারপাস। তো এখানে যেহেতু ল্যান্ডলর্ডের স্ট্যাটাসটাই মেন ফর কমার্শিয়াল প্রপার্টি, যেহেতু ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, ল্যান্ডলর্ড উইল চার্জ জিএসটি অ্যাজ ফরওয়ার্ড চার্জেস অ্যান্ড পে টু দ্য গভর্নমেন্ট। তো এখানে কিন্তু ল্যান্ডলর্ডকে জিএসটি কালেক্ট করতে হবে টেনেন্টের কাছ থেকে, আর তাকেই কিন্তু গভর্নমেন্টকে পে করতে হবে। তার মানে ল্যান্ডলর্ডই কিন্তু জিএসটি বিলটা রেজ করবে এখানে। আর টেনেন্ট কিন্তু এখানে আইটিসি ক্লেম করতে পারবে না, তার একটা কারণ হচ্ছে সে আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি। আর যদি রেজিস্টার্ডও হতো তাহলেও কিন্তু যেহেতু ফর পার্সোনাল ইউজের জন্য কমার্শিয়াল প্রপার্টি ইউজ করছে, সেহেতু কিন্তু আমার মতে সে কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট পেত না। তো পরের যে সিচুয়েশন কেস নাম্বার 4, এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্টও এখানে রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তো এখানেও কিন্তু যেহেতু ল্যান্ডলর্ড রেজিস্টার্ড, ল্যান্ডলর্ডকে কিন্তু জিএসটি পে করতে হবে অ্যাজ এ ফরওয়ার্ড চার্জেস অ্যান্ড পে টু দ্য গভর্নমেন্ট। তো এখানে আমি আগেই যেটা বললাম, টেনেন্ট রেজিস্টার্ড হলেও কিন্তু এখানে আইটিসি ক্লেম করতে পারছে না, কেন কি দ্য হাউস ইজ ইউজড ফর রেসিডেন্সিয়াল পারপাস। টেনেন্ট কিন্তু বাড়িটাকে তার রেসিডেন্সিয়াল বা পার্সোনাল ইউজের জন্য ইউজ করেছে, নট ফর এনহান্সমেন্ট অফ ইস বিজনেস। তো এখানে সিচুয়েশানটা দেখো, কমার্শিয়াল প্রপার্টি গিভেন অন রেন্ট ফর রেসিডেন্সিয়াল পারপাস। এখানে পয়েন্ট নাম্বার 5-এ ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, আর টেনেন্ট ইজ আ কম্পোজিট ডিলার। তো আমি আগেই বলেছি কম্পোজিট ডিলার কিন্তু রেজিস্টার্ড পারসন আন্ডার জিএসটি, কিন্তু এখানে টেনেন্টের স্টেটাসটা ইমেটেরিয়াল, যেহেতু প্রপার্টিটা কমার্শিয়াল। এখানে ল্যান্ডলর্ডের স্টেটাসটাই কিন্তু মেন। তো ল্যান্ডলর্ড যেহেতু আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, তো এখানে কিন্তু জিএসটির কোনো প্রশ্নই উঠছে না, আর ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসিরও কোনো এখানে কোয়েশ্চেন আসছেই না। তো আমি দুটোতেই নট অ্যাপ্লিকেবল লিখে রেখেছি। পয়েন্ট নাম্বার 6-এ ল্যান্ডলর্ড কিন্তু রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট ইজ আ কম্পোজিট ডিলার, রেজিস্টার্ড আন্ডার জিএসটি কম্পোজিট ডিলার হয়। কিন্তু এখানে আমি বললাম একই কথা, টেনেন্টের স্টেটাস ইমেটেরিয়াল, ল্যান্ডলর্ড যেহেতু রেজিস্টার্ড আন্ডার জিএসটি, এখানে কিন্তু ল্যান্ডলর্ডকে জিএসটি অ্যাজ আ ফরওয়ার্ড চার্জ পে করতে হবে গভর্নমেন্টকে। আর এখানে আইটিসি কিন্তু কম্পোজিট ডিলার ক্লেম করতে পারবে না, মানে টেনেন্ট কিন্তু এখানে আইটিসি কোনোভাবেই ক্লেম করতে পারবে না, কেন কি কম্পোজিট ডিলার ইনপুট ট্যাক্স ক্রেডিট পায় না। এছাড়াও কম্পোজিট ডিলার তো আইটিসি পাচ্ছেই না এখানে, যেহেতু সে আইটিসি ক্লেম করতে পারবে না, আর এটা ইউজও হয়েছে রেসিডেন্সিয়াল পারপাসে। তো কোনোভাবে এখানে আইটিসি ক্লেম করা সম্ভব নয়।
তো এইবার সিচুয়েশনটা কিন্তু পাল্টে গেল, কমার্শিয়াল প্রপার্টি গিভেন অন রেন্ট ফর কমার্শিয়াল পারপাস। তো এখানে প্রপার্টিটা কমার্শিয়াল আর ইউজড হচ্ছে ফর কমার্শিয়াল পারপাস। তো এখানে যেহেতু ল্যান্ডলর্ড রেজিস্টার্ডই নয় জিএসটির আন্ডারে, আর টেনেন্টও রেজিস্টার্ড নয়, দ্যাট ইজ ইমেটেরিয়াল যদিও, তাও এখানে ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড বলে জিএসটির ব্যাপারটা আসছে না, আর ইনপুট ট্যাক্স ক্রেডিটেরও ব্যাপারটা কিন্তু আসছে না। তো পয়েন্ট নাম্বার 2তে এসো, এখানে ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট রেজিস্টার্ড আন্ডার জিএসটি, কিন্তু এখানে আমি বললাম ল্যান্ডলর্ডের স্ট্যাটাসটাই যেহেতু মেন, সেহেতু কিন্তু এখানে জিএসটির কোনো ব্যাপার আসবে না, আর আইটিসিরও কোনো ব্যাপার এখানে আসছে না। পয়েন্ট নাম্বার 3, এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি। তো যেহেতু ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আর প্রপার্টি কমার্শিয়াল, সেহেতু কিন্তু ল্যান্ডলর্ডকে ফরওয়ার্ড চার্জ আন্ডারে কিন্তু তাকে জিএসটি সরকারকে পে করে দিতে হচ্ছে। আর এখানে টেনেন্ট কিন্তু কোনো রকমের আইটিসি ক্লেম করতে পারবে না, কেন কি সে আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি। পয়েন্ট নাম্বার 4, এখানে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্টও কিন্তু রেজিস্টার্ড আন্ডার জিএসটি। এখানে কিন্তু যেহেতু ল্যান্ডলর্ড রেজিস্টার্ড, প্রপার্টি কমার্শিয়াল, তাহলে কিন্তু ল্যান্ডলর্ড উইল চার্জ জিএসটি অ্যাজ ফরওয়ার্ড চার্জেস অ্যান্ড পে টু দ্য গভর্নমেন্ট। ল্যান্ডলর্ডই জিএসটি বিল রেজ করবে আর কালেক্ট করবে জিএসটি টেনেন্টের কাছ থেকে অ্যান্ড গভর্নমেন্টকে পে করবে। তো এখানে আইটিসির ব্যাপারে কিন্তু যেহেতু টেনেন্ট রেজিস্টার্ড আন্ডার জিএসটি অ্যান্ড প্রপার্টি ইউজড ফর কমার্শিয়াল পারপাস, কমার্শিয়াল প্রপার্টি ইউজড ফর কমার্শিয়াল পারপাস, সেক্ষেত্রে কিন্তু টেনেন্ট আইটিসি ক্লেম করতে পারে। তো এইবারে যে সিচুয়েশানটা আসছে সেখানে কিন্তু পয়েন্ট নাম্বার 5, সেখানে কমার্শিয়াল প্রপার্টি গিভেন অন রেন্ট ফর কমার্শিয়াল পারপাস, ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট কম্পোজিট ডিলার, মানে টেনেন্ট জিএসটি রেজিস্টার্ড, কিন্তু যেহেতু কমার্শিয়াল প্রপার্টি টেনেন্টের স্টেটাস এখানে কিন্তু উল্টোটা ইম্যাটেরিয়াল, ল্যান্ডলর্ড যেহেতু আনরেজিস্টার্ড, সেহেতু এখানে কিন্তু জিএসটির কোনো প্রশ্ন উঠছে না, আইটিসিরও কোনো প্রশ্ন এখানে উঠছে না। তো কেস নাম্বার 6-এ ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি, টেনেন্ট কম্পোজিট ডিলার, মানে টেনেন্টও কিন্তু রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তো এখানে যেহেতু ল্যান্ডলর্ড রেজিস্টার্ড আন্ডার জিএসটি অ্যান্ড প্রপার্টি ইজ কমার্শিয়াল, সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডলর্ড উইল চার্জ জিএসটি অ্যাজ ফরওয়ার্ড চার্জেস অ্যান্ড পে টু দ্য গভর্নমেন্ট, মানে ল্যান্ডলর্ড কিন্তু টেনেন্টকে জিএসটি বিল দেবে, তার কাছ থেকে রেন্টের সাথে জিএসটি কালেক্ট করবে আর গভর্নমেন্টকে সে পে করবে। তো এখানে কিন্তু টেনেন্ট যেহেতু কম্পোজিট ডিলার, এখানে আইটিসি কিন্তু টেনেন্ট ক্লেম করতে পারবে না, কমার্শিয়াল পারপাসে ইউজ করলেও কিন্তু সে আইটিসি কখনোই ক্লেম করতে পারবে না। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল পাহাড়িয়া।